এই গ্রামের পুকুরের জলে মাছ নেই, তবুও মাঝরাতে জল নিজে থেকেই কেঁপে ওঠে। এই বটগাছের শেকড়ে বাতাস লাগে না, তবুও কিছু একটা দুলতে থাকে অন্ধকারে। রাত 12টা বাজলেই কে একজন দাঁড়িয়ে থাকে জলের ধারে। সে প্রতিশোধ চায় না, সে শুধু বলে, আমায় মাটি দাও। গ্রাম বাংলার রাতের একটা আলাদা গন্ধ আছে। শুধু ভেজা মাটিই না, তার সাথে মিশে থাকে পাতার গন্ধ আর অনেক পুরনো চাপা পড়ে থাকা কোনো স্মৃতির গন্ধ। সন্ধ্যা নামলে তালপুকুর গ্রামটা ধীরে ধীরে চুপ হয়ে যায়। এক এক করে বাড়ির দরজা বন্ধ হয়ে যায়, আলো নিভে যায়। কিন্তু একটা জায়গার অন্ধকার কখনো পুরো নামে না। গ্রামের শেষ প্রান্তে একটা পুকুর আছে, তার জলে চাঁদের আলো পড়ে না ঠিক মতো, কারণ পুকুরটা একপাশে দাঁড়িয়ে আছে একটা অস্বাভাবিক বড়, বহু বছরের পুরনো বটগাছ। দিনে ওটা ছায়া দেয়, কিন্তু রাতে ওটার শেকড়গুলো মাটির ওপর দিয়ে এমনভাবে ছড়িয়ে থাকে যেন অসংখ্য শুকনো হাত কারো পা আঁকড়ে ধরার অপেক্ষায়। মাঝরাতে ঠিক 12টার পর পুকুরের জল হঠাৎ নিজে থেকেই কেঁপে ওঠে। কোনো পাথর ছোঁড়া হয় না, কোনো মাছ লাফায় না, তবুও ঢেউ ওঠে। আর তখনই বট গাছটার নিচে ধীরে ধীরে একটা ছায়া স্পষ্ট হয়। সে দাঁড়িয়ে থাকে, নড়ে না, ডাকে না, শুধু তাকিয়ে থাকে। তার চোখ দেখা যায় না, কিন্তু তার দৃষ্টি স্পষ্ট অনুভব করা যায়, ঘাড়ের পেছনে ঠান্ডা নিঃশ্বাসের মতো। তালপুকুর গ্রামের সকাল মানেই কুয়াশার ভেতরে ভেসে আসা মুরগির ডাক, দূরে গরুর আওয়াজ, মাঠে যাওয়ার তারা। সূর্যের আলো উঠলেই গ্রামটা যেন হাসতে শুরু করে। বৃদ্ধরা বটতলায় বসে গল্প করে। পুকুরটা এই গ্রামের প্রাণ। এই জলে কেউ প্রথম সাঁতার শিখেছে, সব সুখ, সব স্মৃতি এই পুকুরকে ঘিরেই। আর পুকুরের একপাশে দাঁড়িয়ে আছে এক সুবিশাল বটগাছ, এত পুরনো, এত বড়, যেন সে গ্রামের থেকেও প্রাচীন। তার শিকড়গুলো মাটির ভেতরে যেমন ঢুকে আছে, তেমনি কিছু শিকড় মাটির উপর দিয়ে এঁকে বেঁকে নেমে এসেছে। দূর থেকে দেখলে মনে হয় মাটির ওপর শুয়ে থাকা শুকনো সাপ। দিনে গাছটা নিরীহ, তার ছায়ায় বসে লোকজন গল্প করে, কেউ ভয় পায় না। কিন্তু অদ্ভুত ব্যাপারটা হলো, সূর্য পশ্চিমে ঢলে পড়লেই গাছটার রং অদ্ভুতভাবে বদলে যায়। তার ছায়া লম্বা হতে হতে পুকুরের জলে গিয়ে পড়ে, আর সেই ছায়াটা কখনো কখনো জলের ঢেউ ছাড়াই নড়ে ওঠে, যেন কেউ নিচ থেকে ওই ছায়াকে স্পর্শ করেছে। রাতে এই একই পুকুর ঘাটে দাঁড়ালে মনে হয় কেউ তাকিয়ে আছে। বটগাছের ঝুলে থাকা শিকড়গুলো হাওয়া না থাকলেও আস্তে আস্তে দুলতে থাকে, আর তখন পুরো তালপুকুর গ্রাম নিঃশব্দ হয়ে যায়। ওই পুকুরের কালো জল চাঁদের আলো গিলতে থাকে, আর বটগাছটা চুপচাপ দাঁড়িয়ে থাকে, যেন অপেক্ষা করছে। প্রথমে কেউ গুরুত্ব দেয়নি। গ্রামে এমন ফিসফাস কথা মাঝে মধ্যেই ওঠে। কেউ বলে বাতাস, কেউ বলে ভ্রম, কিন্তু সেদিন রাতটা ছিল অন্যরকম। কিষান হেমন্ত মাঠ থেকে ফিরছিল একটু দেরি করে। আকাশে চাঁদ ছিল, কিন্তু কুয়াশায় ঢাকা। পুকুরের জল অস্বাভাবিক শান্ত। বটগাছটা পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ তার মনে হলো কেউ ঠিক তার পেছন পেছন হাঁটছে। ছপ ছপ ছপ, যেন কাদা ভেজা পা মাটিতে পড়ছে। হেমন্ত থেমে গেল।
চারিদিক নিস্তব্ধ, ঝিঝি পোকার শব্দ পর্যন্ত নেই। সে আবার হাঁটল, ঝপ ঝপ। এবার যেন শব্দটা আরো কাছে। তার বুক ধড়ফড় করতে লাগলো, গলা শুকিয়ে গেল। হঠাৎ সে স্পষ্ট টের পেল তার ঘাড়ের পেছনে কেউ দাঁড়িয়ে। একটা বরফ শীতল শ্বাস ধীরে ধীরে তার কানের পাশে ছুঁয়ে গেল। তারপর খুব আস্তে, কাঁপা ভেজা গলায় একটা শব্দ, আমায় ভুলে গেলে। শব্দটা যেন জলের ভেতর থেকে উঠেছে, দম বন্ধ করা ভারী আওয়াজ। হেমন্ত তার পেছনে আর তাকায়নি, চিৎকার করে দৌড়ে বাড়ি ঢুকে দরজা বন্ধ করে দেয়। সারা রাত সে কাঁপতে থাকে। পরদিন সকালে হেমন্ত শুধু একটা কথাই বলছিল, ও এখনো পুকুর ছাড়েনি। হেমন্তের এমন ঘটনার পরেও অনেকে বিশ্বাস করেননি। কেউ বললেন জ্বরের ঘোরে ভুল শুনেছে, কেউ বলল রাতে ভয় পেলে এমন হয়। আর সবাই একই কথা বলেছে, পুকুরের জল নাকি নিজে নিজেই নড়ে ওঠে। বটগাছের ছায়া নাকি মাটিতে নয়, উল্টো দিকে পড়ে। কেউ শুনেছে কান্না, খুব চাপা, গলা ভাঙা কান্না, যেন কেউ জলের নিচ থেকে কাঁদছে। কেউ আবার দেখেছে সাদা ধুতি পরা এক যুবক বটগাছের নিচে দাঁড়িয়ে। তার মুখ দেখা যায় না, চুল ভিজে কপালে লেগে আছে, পা কাদায় ডুবে আছে অর্ধেক। সে নড়ে না, সে শুধু তাকিয়ে থাকে। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটা ঘটে রতন নামে এক কিশোরের সঙ্গে। রতন সাহসী ছিল, বন্ধুদের নিয়ে এক রাতে যায়। রাত তখন প্রায় 12:30। চাঁদ মেঘে ঢেকে গেছে, বাতাস নেই, তবু বটগাছের শেকড় দুলছে। হঠাৎ রতনের চোখে পড়ে গাছের একটা মোটা ডাল থেকে কিছু একটা ঝুলছে। প্রথমে মনে হলো কাপড়, কিন্তু সেটা ধীরে ধীরে দুলছে, যেন ভারী কিছু। রতনের বন্ধুদের একজন ফিসফিস করে বলল, ওটা মানুষ না তো? ঠিক তখনই পুকুরের জলে একটা গোল ঢেউ উঠল, তারপর আর একটা, তারপর মাঝখানটা ফেটে উঠে এলো একটা ফ্যাকাশে মুখ। চোখ দুটো ফাঁকা, ঠোঁট নীলচে, চুল ভেজা। মুখটা আধা আধি জলের ওপর ভেসে রতনের দিকে তাকিয়ে রইল। চারদিক নিস্তব্ধ। তারপর খুব আস্তে, জল ভেজা ভারী একটা গলা, আমায় মাটি দাও। রতনের হাত থেকে টর্চটা পড়ে যায়, আলো নিভে যায়। আর পরের মুহূর্তে গাছের ডালটা হঠাৎ জোরে দুলে ওঠে। রতন জ্ঞান হারিয়ে পড়ে যায় পুকুর ঘাটে। পরদিন সকালে তাকে পুকুর ঘাটেই পাওয়া যায়, কাঁধামাখা শরীর, ঠোঁট নীলচে, আর তার হাতের মুঠোয় শক্ত করে ধরা এক মুঠো ভেজা শ্যাওলা। সেদিন থেকে তালপুকুর গ্রামে সূর্য ডোবার আগেই সবাই ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়, কারণ এখন সবাই জানে ওটা শুধু ছায়া নয়, ওটা অপেক্ষা করছে। গ্রামের মানুষ যখন ভয়ে চুপ হয়ে গেছে, তখন এক সন্ধ্যায় বটগাছের নিচে বসে ধনঞ্জয় কাকা হঠাৎ কথা বললেন। তার গলাটা কাঁপছিল, চোখ দুটো পুকুরের জলের দিকে স্থির। তিনি বলে উঠলেন, তোরা যা দেখছিস সেটা নতুন কিছু না। অনেক বছর আগে এই তাল পুকুরেই ছিল এক ছেলে, নাম তার অমর। চুপচাপ, পরিশ্রমী, সোজাসাপটা কথা বলতো। গরিব ছিল, কিন্তু অন্যায় দেখলে চুপ থাকতো না। গ্রামের এক প্রভাবশালী লোকের হিসাবে গোলমিল সবার সামনে ধরেছিল অমরকে। সেই দিনটার পর থেকেই ওর দিকে কেমন নজর পড়তো। এক বর্ষার রাতে বৃষ্টি
ঝরছিল অবিরাম, বজ্রপাত হচ্ছিল। সেই রাতেই অমর নিখোঁজ। শেষবার ওকে দেখা গিয়েছিল এই পুকুরের ধারে, বটগাছটার নিচে। পরের দিন গ্রাম জুড়ে খোঁজা হলো, কেউ কিছু জানলো না। ধনঞ্জয় কাকার গলা আরো নিচু হয়ে এলো। আমি দেখছিলাম। সেই রাতে দূর থেকে তিনি দেখছিলেন কয়েকজন লোক অমরকে টেনে আনছে, মারধর করছে। অমরের মুখে রক্ত, কাদা। তারপর এক ধাক্কায় তাকে পুকুরের জলে ফেলে দেয়। বৃষ্টি এত জোরে পড়ছিল, চিৎকার কেউ শুনতে পায়নি। জল অমরকে গিলে নেয়। কেউ দেহ তোলে না, কেউ আগুন দেয় না, কেউ নামও ডাকে না। পরদিন সবাই জানতে পারে, কিন্তু কেউ ভয়ে মুখ খোলে না। ধনঞ্জয় কাকা ফিসফিস করে বললেন, যার দেহ মাটি পায় না, যার আত্মা আগুন পায় না, সে মাঝপথেই আটকে যায়। ও এখানেই আছে, বটগাছ আর পুকুরের মাঝখানে। শ্বাস বন্ধ হয়ে যাওয়ার সেই মুহূর্তে আটকে। ঠিক তখনই পুকুরের জলে হালকা একটা ঢেউ উঠল। কেউ বাতাস টের পায়নি, তবুও বটগাছের শুকনো ডালটা ধীরে ধীরে নড়ে উঠল, যেন কেউ সত্যিটা শুনে ফেলেছে। হেমন্ত, রতন, একের পর এক ঘটনার পর পুরো গ্রাম ভয়ে জমে গেছে। সেই সময় এক রাতে গ্রামের পুরোহিত হরিদাস মশাই আচমকা ঘুম ভেঙে উঠে বসলেন। কারণ তিনি বুঝতে পারলেন তিনি একা নন। ঘরের ভেতরে ধূপের গন্ধ ছড়িয়ে আছে, কিন্তু সেই গন্ধের সাথে মিশে আছে ভেজা কাদার তীব্র গন্ধ। তার চোখ ধীরে ধীরে অন্ধকারে অভ্যস্ত হয়ে গেল। তিনি দেখলেন তার খাটের পায়ের কাছে কেউ দাঁড়িয়ে, সাদা ধুতি ভেজা, শরীর থেকে টপ টপ করে জল ঝরছে। মেঝের কাদার দাগ জমেছে, মুখ ফ্যাকাশে, চোখ দুটো গভীর, অদ্ভুত শান্ত কিন্তু অসীম কষ্টে ভরা। পুরোহিতের গলা শুকিয়ে যায়। তিনি মন্ত্র জপতে চান, কিন্তু শব্দ বের হয় না। অমর ধীরে ধীরে মাথা তোলে, তার ঠোঁট নড়ে ওঠে, কিন্তু শব্দ যেন সরাসরি কানে নয়, মনের ভেতরে ঢোকে যায়। আমি প্রতিশোধ চাই না। তার কণ্ঠ যেন জলের নিচ থেকে উঠছে, ভারী, থেমে থেমে। সে আবার বলে উঠল, আমি শুধু শান্তি চাই। ভোরে হরিদাস মশাইয়ের দরজা খুলতেই দেখা গেল মেঝেতে কাদা মাখা ভেজা পায়ের ছাপ। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। সেদিন গ্রামের মানুষ বুঝল, এটা আর কাকতালীয় নয়, এটা প্রতিশোধের ভয়ও নয়, এটা এক অশান্ত আত্মার আরতি। আর সেদিনই সিদ্ধান্ত হলো, সত্য আর চাপা থাকবে না। কারণ কেউ মুক্তি না পেলে এ গ্রামও শান্তি পাবে না। পরদিন ভোরে পুরো তালপুকুর গ্রাম জড়ো হলো সেই পুকুর ঘাটে। কেউ জোরে কথা বলছে না, সবাই ফিসফিস করছে। গ্রামের কয়েকজন যুবক নামল জলে, হাতে বাঁশ, জাল। কাদা নাড়তেই পচা গন্ধ উঠল। শ্যাওলা সরাতে সরাতে হঠাৎ একজন চিৎকার করে উঠল, এই নিচে কিছু একটা আছে। জল ঘোলা হয়ে গেল, কাদা ফেনিয়ে উঠল, ধীরে ধীরে ওপরে উঠতে লাগলো সাদা কিছু একটা। প্রথমে মনে হলো পাথর, তারপর পরিষ্কার হলো ওটা হাড়, একটা হাতের হাড়। আঙুলগুলো বাঁকানো, যেন শেষ মুহূর্তে কিছু একটা আঁকড়ে ধরতে চেয়েছিল। আরো
টেনে তুলতেই পুরো কঙ্কালটা ভেসে উঠল জলের ওপর। ধনঞ্জয় কাকা এগিয়ে এসে হাঁটু গেড়ে বসে পড়ল কাদার মধ্যে। তার ঠোঁট কাঁপছিল। তখন তিনি বললেন, এটাই তো অমর। পুরো গ্রাম নিঃশব্দ। কেউ কাঁদছে না, কেউ কথা বলছে না। ঠিক তখনই বট গাছের এক শুকনো ডাল কোনো হাওয়া ছাড়াই ধীরে ধীরে ভেঙে পড়ল মাটিতে, যেন কেউ অবশেষে নিজের দেহটা ফিরে পেল। সেই রাতে গ্রামের সবাই মিলে অমরের সৎকার করলো। মন্ত্র পড়া হলো, আগুন জ্বলল। হঠাৎ হালকা হাওয়া, আগুনের আলোয় দেখা গেল এক ভেজা যুবক দাঁড়িয়ে আছে, মুখে শান্তির হাসি। সে ধীরে ধীরে আকাশের দিকে মিলিয়ে গেল। একটা দীর্ঘশ্বাস, তারপর সব শান্ত। পরদিন সকালে তালপুকুর গ্রামটা অদ্ভুতভাবে নীরব ছিল। না কোনো কান্না, না কোনো ফিসফিস। পুকুরের জল আগের মতো ঘোলা নয়, স্বচ্ছ পরিষ্কার। তলদেশ পর্যন্ত দেখা যায়, যেন বহুদিনের চাপা কিছু অবশেষে ভেসে উঠে সরে গেছে। বটগাছটার দিকে তাকালে দেখা যায় শুকনো ডালের ফাঁকে কচি সবুজ পাতা ফুটেছে। অনেকে বলল, মুক্তি পেয়েছে, ও মুক্তি পেয়েছে। রাতে আর কোনো ছপছপ শব্দ নেই। কেউ কানের পাশে ফিসফিস শুনতে পায় না। তবু মাঝরাতে কখনো কখনো পুকুরের জলে হালকা ঢেউ ওঠে, বাতাস না থাকলেও। বটগাছের ঝুলন্ত শিকড় আস্তে আস্তে দুলে ওঠে, যেন কেউ বিদায় নিয়ে যাওয়ার আগে শেষবারের মতো ফিরে তাকাচ্ছে। তালপুকুর গ্রাম শান্ত হয়েছে, কিন্তু গ্রাম ভুলেনি। কারণ সবাই এখন জানে, অন্যায় চাপা দিলে মাটি নীরব থাকে না, জলও সবকিছু গোপন রাখে না। আত্মা প্রতিশোধ চাই না, শুধু চাই একটা সঠিক বিদায়। কখনো যদি গভীর রাতে কোনো পুকুরের ধারে দাঁড়িয়ে অকারণে ঘাড়ের পেছনে ঠান্ডা নিঃশ্বাস টের পাও, হঠাৎ যদি জল নিজে থেকেই কেঁপে ওঠে, ভয় পেও না। হয়তো সে তোমাকে ডাকছে না, হয়তো সে শুধু নিশ্চিত হতে চাইছে যেন তাকে কেউ অন্ধকার জলের নিচে ভুলে না যায়।